আমরা কোয়ালিটি এবং রিটার্ন হিসেবে আমরা আন্ডার পারফর্ম করছি। আন্ডার পারফর্ম কেন করছি? প্রচণ্ড দুর্নীতির কারণে। এই সেক্টরটা প্রচণ্ডভাবে দুর্নীতিগ্রস্ত এবং এদের ব্যবসায়ীদের মধ্যে এই ক্ষেত্রে যারা ব্যবসা করেন 2-4 জন তার মধ্যে সৎ মানুষ থাকতে পারেন, বাকিরা প্রচণ্ডভাবে দুর্নীতিতে জড়িত। যেখানে 1,25,000 টাকায় একজন কর্মী বিদেশে যেতে পারার কথা এবং ওই টাকায় নেপাল থেকে একজন যাচ্ছে, আমাদের কর্মীকে 4-4.5 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করতে হয় একই জবের জন্য একই বেতনে। এটা তো ওই দেশের দোষ না, দোষ আমাদের। এবং আরেকটি যেটা আপনারা হয়তো মনে করেন যে ভিসার ব্যাপারে যে কেন আমাদের সবাই এরকম রেস্ট্রিকশন দিচ্ছে বাংলাদেশ থেকে ভিসা দেওয়ার ব্যাপারে। বাংলাদেশে যে পরিমাণ ফেক ডকুমেন্টস তৈরি হয় পৃথিবীর সম্ভবত আর কোথাও এটা হয় না, এবং শুধু এই কারণে কিন্তু আমরা এই সমস্যায় পড়েছি এবং আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে এটা। এমনকি যেখানে আপনি ইচ্ছে করলেই একটা সঠিক ডকুমেন্ট দিতে পারেন, আপনার এজেন্ট ওখানে জাস্ট একটা মন গড়া ডকুমেন্ট বানিয়ে দিয়ে দেয়। তো এই কালচার থেকে আমাদেরকে বেরোতে হবে, না বেরোলে আমাদের দুটো দিকে মানে সুবিধা হবে না। আমরা কিন্তু অনেক লোক পাঠাচ্ছি মিডল ইস্টে, কারণ সেখানে একেবারে বেসিক ওয়ার্কের জন্য যাচ্ছে এবং এদের মাধ্যমে যাচ্ছে। দেখেন আরো ভালো মার্কেট যেখানে আছে, জাপানে নেপালি আছে 2.5 লাখ কাজ করছে। নেপালের পপুলেশন আমাদের কত? 1/4, 1/5, 1/6। আমাদের টোটাল হল 30,000। এটা আপনি কাকে দোষ দেবেন? কারণ তারা এটা আইডেন্টিফাই করেছে এবং সেখানে তারা কিন্তু যে ট্রেনিং প্রয়োজন সেটা দিচ্ছে অনেক দিন থেকে। আমাদের এখানে 1-2 স্কুল হয়েছে। নেপালে জাপানিজ ল্যাঙ্গুয়েজের স্কুলের সংখ্যা বাংলাদেশের 5 গুণ। বাংলাদেশে যে সংখ্যক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল আছে তার 5 গুণ আছে নেপালে। এটা আমাদের ত্রুটি, আমাদেরকে ঘর সামলাতে হবে। কিছু বলছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু পরিবর্তন হয়েছে বা সোশ্যাল মিডিয়ার বক্তব্যের প্রেক্ষিতে কিছু পরিবর্তন হয়েছে। অস্বীকার করি না, কিছু হয়েছে, কিন্তু আমরা কিন্তু সবখানে যে সোশ্যাল মিডিয়াতে কারো বিরুদ্ধে উৎসাহ শুরু হলো আর তাকে যে বাদ দিয়ে দিয়েছি তা কিন্তু করিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সব জায়গাতেও আমরা নিয়োগ দিয়েছি তাদেরকে, যাদেরকে আমরা মনে করেছি তারা ওখানে উপযুক্ত এবং তারা সঠিকভাবে কাজটা করতে পারবেন, যদিও তাদের বিরুদ্ধে কুৎসারটনা হয়েছে এবং ক্ষেত্র বিশেষে এখনো হচ্ছে। কাজে এটা সোশ্যাল মিডিয়া ইজ এ মানে যে রিয়ালিটি ইন লাইফ। আমরা যখন দেখি যে সোশ্যাল মিডিয়াতে কোনো একটা প্রসঙ্গ এসছে, যদি দেখি যে আসলে সত্য, তখন আমরা সেটা অবশ্যই কারেকশন করার চেষ্টা করি। কিন্তু যদি আমরা বুঝি যে এটা নিতান্তই কুৎসারটনার উদ্দেশ্যে করা হয়েছে, তখন সেটাকে আমরা গুরুত্ব দিই না। র্যাব এবং মানবাধিকার লঙ্ঘন, র্যাব মানবাধিকার লঙ্ঘন করেছে, সেটা তো আমাদের সরকারের অনুমোদন দিয়ে করেছে। আপনি তো আরেকটি দেশকে এই জন্য দোষারোপ করতে পারেন না, তারা তো সে কাজটা করে দিয়ে যায়নি। এমনকি তারা যদি তাত্ত্বিক ভিত্তিতে আমি যদি মনে করি তারা এটাতে কোনো অসন্তোষও ব্যক্ত করে না, সেটা তাদের দে হ্যাভ দি রাইট টু ডু ইট। আই উড রাদার সে যে তারা হয়তো এই ব্যাপারে ইন্টারফিন করেন নাই, করতে দিয়েছেন এই সরকার যা করতে চেয়েছে। কাজেই আমরা অন্য দেশের কথা বাদ দেই, মানবাধিকার লঙ্ঘন হয়েছে র্যাবের মাধ্যমে, আমরা সেটা রিফর্ম করার চেষ্টা করছি। খানিকটা সফল হই নাই এটা বলি না আমি, আমার মনে হয় আমরা বেশ খানিকটা সফল হয়েছি। ওকে, শেষ করবো নাকি আমরা? একটু আমি মিজান ভাইকে দিয়ে একটু, মিজান ভাইকে পরে মুক্তাফা বলবে, তারপর আইল দিবে। স্যার আমার একটা প্রশ্ন আছে, একটু মিজান ভাই। সারিয়া জামান ভাই প্রশ্ন করবে। ওকে মিজান ভাই বলুন। জি, মাননীয় উপদেষ্টা, আমি আপনার বাম পাশে পিছনে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বললেন যে 5ই আগস্টের পরে ফরেন মিনিস্ট্রিতে আমার সহকর্মী যেটা তুললেন যে অনেকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেকের বিরুদ্ধে না, কারো কারো বিরুদ্ধে। দুজন ডিপ্লোমেট প্রকাশ্য বিদ্রোহ করেছেন। একজন হচ্ছেন মস্কোতে, উনি কোথায় আছেন কেউ ট্রেস করতে পারেনি। আরেকজন হচ্ছেন 20 ব্যাচের অফিসার হারুনুর রশিদ। এই দুইজনের ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছেন আমরা জানি না, মিডিয়া জানে না, দেশবাসী জানে না। এর মধ্যে খবর পেলাম 2জন নবিশ, একেবারেই নবিশ 2জনের চাকরি খেয়েছেন। সেটা কিসের ভিত্তিতে খেলেন জানি না। আরেকটা বিষয় হচ্ছে যে ভারত প্রসঙ্গে আপনি কয়েকদিন আগে আমাদেরকে অভিযুক্ত করেছেন যে আমরা ইন্ডিয়া সফরে গিয়ে ওদেরকে বলিনি ওদের মুখের উপরে যে আপনি বাংলাদেশের ইলেকশন গুলাকে এতদিন এভাবে করলেন, এখন এভাবে বলছেন কেন।
এই প্রশ্নটা আমরা করিনি তাদেরকে বুকের উপরে। হ্যাঁ, আপনি আমাদেরকে অভিযুক্ত করেছেন। আপনার কাছে বিনয়ের সঙ্গে জানতে চাই, আপনি যে সমস্ত মিটিং করলেন কিংবা আপনার প্রধান উপদেষ্টা যে মিটিং করলেন ইন্ডিয়ার সঙ্গে, সেই জায়গাতে এরকম চোখে চোখ রেখে আপনি প্রশ্ন করতে পেরেছেন কি না? থ্যাংক ইউ। মুক্তাফা। আমি একটু নয় উপদেষ্টা মুক্তা দেশ নিয়ে কাজ করি। যেটা আমি একটু ভারত প্রসঙ্গে আসতে যাচ্ছি, সেটা হচ্ছে সীমান্ত হত্যার স্পেসিফিক বিষয়। প্রথম দিকে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সীমান্ত হত্যার যে হতো সেই ঘটনাগুলো প্রত্যেকটাতে বিবৃতি দেওয়া হতো। দুইটাতে আমরা পেয়েছি এই হত্যার নিন্দা জানিয়ে। আমি একটু জানতে চাচ্ছি 2024 সালে যদি আমরা সীমান্ত হত্যা দেখি, সেটা হচ্ছে 26 জন নিহত হয়েছে এবং সেই সময়ে 25 জন আহত হয়েছে, এবং 2023 সালে আমরা যেটা হিসাব করি তাহলে 30 জন নিহত এবং 23 পূর্বের পরিসংখ্যানটা বলছি, এবং 31 জন আহত হচ্ছে। আমরা কিন্তু দেখছি যে, এবং গতকালও আমরা যদি দেখি চুয়াডাঙ্গায় একজন নিহত হয়েছেন এবং ওখানে আরেকজন আহত হয়েছে। তো সব মিলিয়ে যদি বলি যে সীমান্ত হত্যার, আপনারা যেটা বললেন যে আমরা জাতীয় স্বার্থকে প্রায়োরিটি দিচ্ছি, তো এখানে আসলে আপনাদের মূল্যায়ন, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যদি মূল্যায়ন জানতে চাই পররাষ্ট্র মন্ত্রণালয়, এই জায়গাটা আসলে আপনার মন্ত্রণালয় কিভাবে মূল্যায়ন করবেন? আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে রোহিঙ্গা বিষয়ে। রোহিঙ্গা বিষয়ে যতদূর আমার মনে পড়ে, আমরা প্রত্যেকটা সময়, মানে প্রতি বছর না, একটা মিটিং হলে বা রোহিঙ্গা বিষয়ে কোনো বড় সেমিনার হলে আমি অ্যাটলিস্ট আপনার ইন্টারভিউ নিতে, এবং প্রত্যেকটাতে আপনি বলতেন কূটনৈতিক পেশার মানে এঙ্গেজমেন্টটা ঠিক হচ্ছে না, বা সরকার নানা সমালোচনা করছে যে রোহিঙ্গা প্রত্যাশন কেন হচ্ছে না। এখন যদি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের এই 1.5 বছরে রোহিঙ্গা প্রত্যাশন আসলে কতটা আপনার সার্থক হয়েছেন বা কতটা এগিয়ে নিতে পেরেছেন, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আচ্ছা, শাহরিয়ার ভাইয়ের কোশ্চেনটা নিয়ে। Hello. ধন্যবাদ, আমি শেখ শাহরিয়ার জামান। I really like the term salesperson. যেটা দেশে তৈরি হয় সেটাই ডিপ্লোম্যাটরা বিক্রি করে। ইন আ সেন্স জার্নালিস্টরাও কিন্তু সেলসপারসন। ফরেন মিনিস্ট্রিতে যা তৈরি হয় সেটা আমরা বিক্রি করি। যদি ভালো করি সেটা আপনাদের ক্রেডিট, আর যদি খারাপ করি সেটা আপনাদের ডিসক্রেডিট, কারণ আপনারা বুঝাতে পারেন নাই। আচ্ছা, এটা কমেন্ট, এবার প্রশ্ন। স্পেসিফিক কোয়েশ্চেন, খলিলুর রহমান সাহেব এবং অজিত দোভাল সাহেব দুজনের ভিতরে একাধিক মিটিং হয়েছে যেটা আমরা শুনতে পাচ্ছি। খলিলুর রহমান সাহেবের সাথে আপনার এই দোভাল সংক্রান্ত যে বৈঠক, সেটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, বা হলে আপনার কিছু জানাবেন কিনা? আর 2, যদি না হয়ে থাকে সেটার কারণটা কি? ওকে, এবার আমি উত্তর দিই। বিদ্রোহ করেছেন হারুন, আপনাদেরকে একটা কথা বলি, কোনো একজনকে চাকরিচ্যুত করা কিন্তু খুব কঠিন কাজ। সরকারি চাকরি খুবই কঠিন কাজ। আমরা একটা পদ্ধতিতে নিয়েছিলাম, সেটাতে তাড়াতাড়ি হচ্ছিল না বলে বরং একটু অসন্তোষ ছিল অনেকের মাঝেই। একটা বিকল্প পদ্ধতি চেষ্টা করা হলো, সেটা দেখা গেল যে কাজ করবে না। আমরা পুরনো পদ্ধতিতেই গেলাম, কারণ এখানে অনেক কিছু ইনভলভ। প্রসিজিওর আছে, প্রথমে তাকে নোটিশ দেওয়া, উত্তর দিল না, আবার নোটিশ দেওয়া, উত্তর দিল না, প্রত্যেকের টাইম ল্যাগ আছে কিন্তু। এবং তারপরে তার যেহেতু তাকে তখন এমনকি তার এগেন্সটে যে আপনি শুরু করবেন, প্রসিজিওর শুরু করবেন, সেজন্য ক্লাস 1 অফিসারের ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন লাগে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করতেই, তাকে চাকরিচ্যুত করতে না, তার বিরুদ্ধে যে আমি ইনভেস্টিগেশন করে একটা ওই শাস্তির দিকে যাব নিয়ম অনুযায়ী, সেজন্য প্রেসিডেন্টের অনুমতি লাগে। প্রত্যেকটাতে সময় লাগে, এবং তারপরে একটা ইনভেস্টিগেশন অফিসার নিয়োগ করতে হবে, তাকে সময় দিতে হবে, উনি তারপর রিপোর্ট দেবেন, ইত্যাদি ইত্যাদি অনেকগুলি স্টেপ আছে, যেগুলো আগাচ্ছে। হয়তো মাসখানেকের মধ্যে হারুনের কেসটা শেষ হবে। শুরুতে আমরা একটু সময় হারিয়েছি, না হলে হয়তো এতদিনে শেষ হতো, তাও এতদিনে শেষ হতো, তার আগে না। মস্কোটা বড় অদ্ভুত, তার বিরুদ্ধে কিন্তু সরকারের বিরুদ্ধাচরণ করার ওরকম কোনো অভিযোগ ছিল না। অন্যান্য কারণে, কিছু প্রশাসনিক কারণে তাকে ফেরত আসতে বলা হয়েছে, সে আসেনি। এখন একইভাবে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সময় লাগবে। এটা হলো ডেজার্শনের কেস আর কি, যে 40 দিন পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয়। ডেজার্শনের কেস আনতে গেলে প্রথমে আমাকে তার কবে ফেরার কথা, তার 40 দিন পর্যন্ত আমাকে চুপ করে বসে থাকতে হবে। 40 দিন পরে আমি শুরু করতে পারবো যে সে আসেনি 40 দিন লার্নিং টাইমের পরে, কাজে তার এগেস্টে ব্যবস্থা নেওয়া সম্ভব এখন। দেন ইউ স্টার্ট দি প্রসেস অ্যান্ড ইট গোজ অন। এর মধ্যে খালি প্রেসিডেন্ট সাহেব না, এরপরে আবার পাবলিক সার্ভিস কমিশন ইনভলভ হয়, তাদেরও অনুমতি নিতে হয় তারা আবার চাকরিচ্যুত করতে গেলে। এগুলি আছে অনেক ঝামেলা। 2 জন নভিস, 2 জন না 1 জন, ওকে। এটার ব্যাপারে হলো যে তারা ভুল তথ্য দিয়েছিলেন চাকরির জন্য। ভুল না, মানে মিথ্যা তথ্য দিয়েছিলেন। কাজে এটা একেবারেই পিএসসি এবং মোপা হয়ে শুধু নাম এসেছে আমাদের কাছে যে তাদের এখানে তারা এই মিথ্যা তথ্য দিয়েছে, কাজে চাকরিচ্যুত করা হলো। যেহেতু তাদের প্রবেশন শেষ হয় নাই, প্রসেস প্রয়োজন হয় না। যদি তারা 2 বছর চাকরি করে কনফার্ম হয়ে যেত তাহলে কিন্তু ওই দীর্ঘ প্রসেসে পড়তো, কিন্তু প্রবেশন যখন 2 বছর, তখন যদি তাদের কোনো এ ধরনের ত্রুটি বাইর হয় তাহলে তাদেরকে সরাসরি চাকরিচ্যুত করা হয়। এবং সেটাই মোপা করেছে কাজটা। কার কার বিরুদ্ধে এই সমস্যা আছে, আমাদের কাজ ছিল শুধু তাদেরকে অর্ডারটা পাঠানো। সীমান্ত হত্যা, এবার আমার মতামত, আমার মনে হয় আপনারা প্রত্যেকে জানেন, আপনারা প্রত্যেকেই জানেন যে সীমান্ত হত্যা নিয়ে আমার মতামত। বাংলাদেশ ভারত সীমান্ত হচ্ছে পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধাবস্থা নেই কিন্তু মানুষকে গুলি করে মারা হয়। পৃথিবীতে আর দ্বিতীয় কোনো সীমান্ত এরকম নেই। এটা আমি স্পষ্টভাবে বিভিন্ন সময় বলেছি, এবং এটার কোনো সমাধান আপাতত আমি দেখতে পাচ্ছি না। কারণ এমনকি আমাদের অফিসিয়ালরাও এক পর্যায়ে গিয়ে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছে, অন রেকর্ড, আপনাদের পত্রপত্রিকাতেই আছে। আমাদের অফিসিয়াল বলেছেন যে হ্যাঁ অপরাধ হয়েছে, কাজে ইত্যাদি ইত্যাদি। অপরাধ হলে তাকে ধরে কোর্টে সোপর্দ করতে হবে, কোর্ট নির্ধারণ করবে তাকে কি শাস্তি দেওয়া যায়, কোর্ট তাকে শাস্তি দেবে। আপনি একজন বন্দুকধারী মানুষকে, তাকে অ্যাকিউজার, জাজ অ্যান্ড এক্সিকিউশনার, 3টা পজিশন আপনি তাকে দিয়ে দিতে পারেন না। কিন্তু এটা হচ্ছে, কিন্তু আমরা নিন্দা করতে পারি, আপত্তি করতে পারি, সেটা করে যাচ্ছি আমরা। এর চেয়ে বেশি যদি কিছু করা সম্ভব বলে আপনারা মনে করেন তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো সেটাও। রোহিঙ্গাদের বিষয়, রোহিঙ্গাদের বিষয়টা হলো যে একজনও যায় নাই বলেন আপনারা ফেরত। একজন যাক এটা আমি চাই না। আমি চাই যে আমরা যদি 100 লোককেও ফেরত পাঠাতে পারি, কিন্তু দ্যাট হ্যাজ টু বি পার্ট অফ এ বিগার ডিল। 2বার চেষ্টা হয়েছে কিন্তু 5,000 লোককে টোকেন ফেরত পাঠানো। আপনাদের মনে আছে আমি পত্রিকায় লিখেছি এটার বিরুদ্ধে, যে এটা শুধু মিয়ানমারকে একটা ওই পাবলিসিটি করার সুযোগ দেবে, আমাদের কোনো উপকার হবে না। 5,000 লোক নিয়ে তারা বলবে এই তো সমস্যা, আমরা বাইলেটারালি সমাধান করে ফেলছি, তোমরা এটা নিয়ে মাথা ঘামায় না। আমি সবসময় বিরোধিতা করেছি এটা। একটা রোড ম্যাপ থাকতে হবে সবাইকে ফেরত নেওয়ার, অথবা প্রায় সবাইকে। 2-4 জন যদি তাদের কাগজের ঘাটতি থাকে সেটা অন্য কথা, কিন্তু সেটা না হওয়া পর্যন্ত 1 জন বা 1000 জনকে পাঠানোর আমি পক্ষপাতী না। তবে এখন বিষয়টা আপনারা জানেন যে এটাকে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই কিন্তু এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছিলেন, যে উনি কিছু অগ্রগতি সাধন করতে চান এবং এই জন্য একজন আলাদা একজন অফিসিয়াল চেয়েছিলেন, শুধু এটা দেখবেন যিনি। সেই সূত্রেই প্রথমে একজনের আসার কথা ছিল, পরে তো ডক্টর খলিল এসছেন। ডক্টর খলিলকে পরে তো আরো অনেক বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি যে একটা রোডম্যাপে আমরা আসতে পারি কিনা। এখানে সমস্যা অনেকগুলো আছে, কারণ আশেপাশের দেশগুলোর স্বার্থ আছে। আমি কিন্তু তাদেরকে শুধু দোষারোপ করতে চাই না পয়েন্ট প্ল্যান। তারা তাদের স্বার্থ অনুযায়ী চেষ্টা করবে যে এই সংঘাতের থেকে বা মিয়ানমারের পরিস্থিতি থেকে তারা নিজেদের স্বার্থ কতটুকু উদ্ধার করতে পারবে সেটা তারা চেষ্টা করবে। এই জন্য তাদেরকে দোষারোপ করলে কোনো লাভ নেই। তাদেরকে আমরা পার্সুয়েট করার চেষ্টা করবো যে আমাদের এই সমস্যা আছে, এটাও দেখার চেষ্টা করো। একটা হয়তো মাঝে মাঝে অবস্থায় আসা যেতেও পারে, কিন্তু আমি যেটা আমার বিদেশি অতিথি যারা থাকেন তাদেরকেও সবসময় বলে থাকি, সেটা হলো যে এটা একটা টিকিং টাইম বম। টাইম বম এই কারণে যে এখানে আপনি 5, 6, 7 লাখ ইয়াং মানুষ, যাদের বয়স টিনেজার বা 20-এর দশকের,
তাদেরকে আপনি এই একটা ঘেরাটোপের মধ্যে ফেলে রাখবেন সারা জীবন, এটা তারা মেনে নেবে না এবং তারা বিভিন্ন অপকর্মে জড়িত হবে, যেটা আমরা লক্ষণ দেখছি অলরেডি জড়িত হচ্ছে। গান রানিং, ড্রাগ রানিং, এটা কিন্তু তারা যেই লোকগুলি তাদেরকে অত্যাচার করে পাঠিয়েছে তাদেরই ড্রাগ এরা ক্যারি করছে এখন অল্প কিছু পয়সার বিনিময়ে। মূল বেনিফিটটা কিন্তু তাদের যারা অত্যাচার করেছে তাদের কাছে যাচ্ছে মূল বেনিফিটটা, তারপরে তারা এটা করছে। তো এটা একটা বিরাট সমস্যা, আমি জানি না এটা কিভাবে সমাধান হবে। যখন শুরু হয়েছিল, আপনাদের স্মরণ আছে হয়তো, আমি বলেছিলাম 15 বছরের প্রস্তুতি নিতে। যখন মনে করা হচ্ছে যে 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে ফেরত চলে যাবে, আমার কলিগ যিনি তখন পররাষ্ট্র সচিব ছিলেন, তিনি এমনকি এই শব্দও বলেছিলেন যে এটা একটা হিউম্যানিটেরিয়ান ইস্যু, এটাকে আমরা যেন সিকিউরিটাইজ না করি। আমি বলেছিলাম যে হ্যাঁ, এটাকে হিউম্যানিটেরিয়ান ইস্যু, কিন্তু একই সাথে এটা একটা সিকিউরিটি ইস্যু। এবং আমি বলেছিলাম যে এটা যে চিন্তা করছি আমরা 1 বছর 2 বছরের মধ্যে ফেরত যাবে, এটা হবে না। আনফর্চুনেটলি আমার কথা ঠিক হয়েছে। যদি না হতো, আই উড হ্যাভ বিন দ্য হ্যাপিয়েস্ট। যদি এমন হতো যে 2 বছরের মধ্যে আমরা ফেরত দিতে পারতাম, আমি আমার কথা আই উড হ্যাভ টেকেন মাই ওয়ার্ড ব্যাক, কিন্তু সেটা হয়নি। আমি বলেছিলাম যে আমাদেরকে 15 বছরের প্রস্তুতি নিতে হবে এদেরকে ফেরত পাঠানোর জন্য, এবং তার জন্য যা যা করা দরকার সবকিছু করতে হবে। আমি ডিটেলসে বলিনি। খলিল সাহেবের সাথে দোভালের মিটিং হয়েছে, তার সবই শুনেন। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের মধ্যে মিটিং, কি বক্তব্য হয়েছে সেটা কিন্তু প্রকাশিত হওয়ার কথা না। উনি তার কিছু হয়তো আমার সাথে শেয়ার করেছেন, সেটাও আমি তো বলতে পারি না, উনি যদি বলতে না চান। এটা কিন্তু ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমি শিওর যে ওনার সাথে কি কথা হয়েছে দোভাল সেটা ভারতকে বলেননি, ভারতীয় মিডিয়াকে বলেননি। কাজে এটাকে আমরা এই সেট আপটাকে আমরা বরং মেনে নিই। ঠিক আছে, সময় আছে। আচ্ছা, 5 মিনিট সময় আছে আমাদের এখানে। সাবেক সম্মানিত 3 জন সভাপতি আছেন, একজন সভাপতি ইতিমধ্যে কথা বলেছেন। ইমরান ভাই, আপনার যদি কোনো কোশ্চেন থাকে, রাহিদ ভাই আর হচ্ছে মন্টিয়াপা, ব্রিফলি। আপনি 4টা কোশ্চেন করেছেন, তোমাকে তো আর সুযোগ দেওয়া যাবে না মনে হয়। আচ্ছা, নিয়ে দিবে। ওকে, মন্টিয়াপা। হ্যাঁ, মন্টিয়াপা আছে, মন্টি বলো। তো মাইক, হ্যাঁ শোনা আছে অবশ্য, তো মাইক নিলেও পারো। আপনি তো মেনশন করলেন যে ফেব্রুয়ারির ফার্স্ট হাফে ইলেকশনের জি। সেই জায়গাটায় আমরা এখন যে সিচুয়েশন দেখছি, প্রথমত হচ্ছে যে নির্বাচনের বাইরে থাকছে আওয়ামী লীগ, এখন পর্যন্ত মনে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে তারেক জিয়ার বর্তমান স্ট্যাটাস এবং বিএনপি চেয়ারপারসনের শারীরিক কন্ডিশনের কারণে বিএনপির এখন যে পজিশন, উনি যদি দেশে না আসে, উনি যদি অসুস্থ থাকেন, সেই প্রেক্ষিতে নির্বাচনের ক্ষেত্রে যদি বিএনপি, আমরা দেখেছি যে এই দুজনকে ছাড়া বিগত 15 বছরেও বিএনপি ডিসিশন নিতে পারে না এই নির্বাচনের ব্যাপারে। সেই ক্ষেত্রে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনটাকে আদৌ হবে বা পোস্টপোন হবে, এই পরিস্থিতির কারণে ওরকম কোনো আলোচনা কি আপনার গভর্নমেন্টের মধ্যে আছে কিনা? আর যদি এরকম হয় যে খালেদা জিয়া তারিখ ইলেকশন করতে পারছেন না বা বিএনপি যাচ্ছে, সেই রকমের নির্বাচন আমাদের সেটা কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হবে কিনা, এই ধরনের কোনো আলোচনা কি আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে হচ্ছে কি? ওকে, রাহিদ ভাই। আচ্ছা, ইমরুল কায়েস, দেন হ্যালো, আমি ইমরুল কায়েস, আমি বাংলাদেশে কাজ করি। আমার আসলে প্রশ্নটা হচ্ছে, আপনি আপনার প্রশ্নোত্তরে বলেছিলেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তাকে আসলে ফেরানোর বিষয়ে অফিসিয়াল কোনো তথ্য নাই। এই জায়গায় আমার প্রশ্ন সেটি হচ্ছে যে আসলে পররাষ্ট্র বিষয়টা কার দেখার কথা? প্রধান উপদেষ্টা প্রেস সচিব মাঝে মাঝে দেখি এরকম পররাষ্ট্র বিষয়ে কথা বলেন এবং সেই তথ্য জানান, এবং সেটির পরে আপনি আবার বলেন যে আমার তথ্য জানা নেই। তো এরকম আগে আমরা কখন দেখি, এখন দেখছি আর কি, যে উনি আগে অনেক বিষয়ে কথা বলেন। এক্ষেত্রে কি সমন্বয়ের অভাব নাকি? আপনাকে সর্বশেষ কোশ্চেন। এবার কিন্তু একটা 30 নভেম্বর, এখন 10:10। আজকে পর্যন্ত দেশে ফেরার ব্যাপারে তারিখ নম্বর কোনো আগ্রহ প্রকাশ করেছে কিনা, এটা একটা। আর আমরা জানি যে চিকেন নেকের ওখানে ভারতের পক্ষ থেকে
ব্যাপক পরিমাণে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিবেশী দেশের যদি নিরাপত্তা বাউন্ডারিতে বাড়ায়, সেক্ষেত্রে প্রতিবেশী মানে আরেক দেশকে জানাতে হয় কিনা। আর ভারতের অনুমতি না পেয়ে ভুটান এবং নেপালে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট পণ্য যেতে পারছে না। ওকে ওকে, লাস্ট প্রশ্নটা খুব সহজ। ভুটান নেপালে যেতে পারছে না কারণ ভুটান নেপালের সাথে আমাদের বর্ডার নেই। কাজে ভারতের অনুমোদন ছাড়া এটা কাজ করবে না কোনো। আমরা যদি ধরুন আমাদের যদি ভুটানের সাথে বর্ডার থাকতো, তাহলে তো আমরা ইলেকট্রিসিটি ভুটান থেকে আনতে পারতাম নিজে থেকেই। এখন আমরা যদি ভুটান থেকে ইলেকট্রিসিটি আনতে চাই, যেটা আমরা আসলে চাই, আমাদের অবশ্যই ভারতের সহায়তা লাগবে। একই বিষয় এই ব্যবসার মালপত্র চলাফেরার ক্ষেত্রেও। তারেক রহমান সাহেবের দেশে আসার ব্যাপারে আগ্রহ আছে কি নাই সেটা আপনাদের মাধ্যমে আমি জানি, কারণ পত্রপত্রিকাতে যেটুকু আসে। আমার কাছে আলাদাভাবে কোনো ধরনের কোনো তথ্য নাই এ ব্যাপারে। আমাদের মিশনে না না, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। মোফাতে সমন্বয়ের অভাব বা মোফার ইস্যুতে সমন্বয়ের অভাব, এটা কিছুটা হয়। একটা হয় কি, মানে বিশেষ করে আমাদের অঞ্চলে অনেকেই যে বিষয়ে তার কথা বলা উচিত না সেটা বলে বসানো অনেক সময় এটা হয় কখনো কখনো। ভারতে এমনকি কখনো কখনো এটা দেখা গেছে, ভারতের মতো ম্যাচিওর ডেমোক্রেসিতেও। কাজে এটা এগুলি নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই। আসলে তো পুরো বিষয়টা তো সবাই কনসার্ন। কাজে অনেকে মনে করে যে আমি এই জিনিসটা জানি, এটাকে বলি, এটা হয়। তো এটা নিয়ে এত বেশি বিচলিত আমার মনে হয় আমাদের না হওয়াই ভালো। অফিসিয়াল তথ্য নেই আসলে কামালের রিটার্নের ব্যাপারে, আমার কাছে অফিসিয়াল কোনো তথ্য নেই। নির্বাচন, এটা অবশ্যই আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না এবার, এটা তো সিদ্ধান্ত আমার মনে হয় অনেক আগেরই, এবং এক ধরনের সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল একটা ফ্যাক্ট এটা, যে আওয়ামী লীগ এবার নির্বাচনে থাকবে না। কারণ তার সব কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। তাকে পার্টিটাকে নিষিদ্ধ করা হয়নি, কিন্তু তাদের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, এবং এটার ব্যাপারে আমার মনে হয় না যে বাংলাদেশের সমাজ খুব নেগেটিভলি নিয়েছে এটাকে। কাজেই এটা আওয়ামী লীগ থাকবে না, এটা আমরা ধরে নিই। কথাবার্তা বিভিন্ন সময় শোনা গেছে যে অন্য কোনো ফর্মে, অন্য কারো মাধ্যমে, অন্য কোনো দলের মাধ্যমে ইত্যাদি। সেটা আমরা যখন সময় আসবে তখন আমরা হয়তো জানতে পারবো। তারেক সাহেব না আসলে এবং বেগম জিয়ার শারীরিক অবস্থা ইত্যাদি, তারেক সাহেব তো এখানে উপস্থিত না থেকেও সত্যিকার অর্থে বিএনপির নেতৃত্ব তার হাতেই ছিল। কাজেই উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না, এটা আমার ঠিক মনে হয় না। আমার মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা অন্যান্য আরও অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন আছে, ইলেকশন কমিশন কতটুকু সফল হয় তার উপরে বিষয় আছে। আমার মনে হয় না একজন ব্যক্তির কারণে বা ওনার একটু দূরে থাকার কারণে নির্বাচন নষ্ট হয়ে যাবে, এমন এটা আমি মনে করি না। তবে দেখা যাক, সময় তো এখন আছে, এবং আলটিমেটলি কী হবে আমরা তো এখনো জানি না। আমার মনে হয় শেষ করলাম নাকি? হ্যাঁ, শেষ করলাম তো। চিকেন নেকের ব্যাপারেও আসলে এরকম যে এটা আমাদের সাথে তাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা হলো যে কোনো ধরনের ডিফেন্সিভ স্ট্রাকচার 500 গজের মধ্যে করবে না কেউ। তার মধ্যে 100 গজের মধ্যে একটা বিশেষ আরও ব্যবস্থা আছে। এটা ওই সীমানার ভিতরে না, কাজে এটা নিয়ে আমাদের আপত্তি করার কোনো সুযোগ নেই, কারণ তারা তাদের ডিফেন্সের জন্য, আর তারা এটা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য করছে এরকম তো মনে করার কোনো কারণ নেই। তারা তাদের ডিফেন্সের জন্য যদি মনে করে যে এটা তাদের প্রয়োজন, তারা করতেই পারে। ধন্যবাদ।